নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকে আলোচনা হবে নিট কেলেঙ্কারি এবং সেই কেলেঙ্কারিকে রুখতে এবার কেন্দ্রের বিল পেশ সংসদে। কিসের সেই বিল না আমরা সকাল থেকে বিশেষ করে গতকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে করে সপ্তাহের মধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী আবারও আসলেন ফেসবুক লাইভে এবং ইঙ্গিত দিলেন যে ছাত্রদের ভবিষ্যৎ তার সাথে প্রশ্নপত্র থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাকে কঠোর করতে দেশ জুড়ে এবং আস্থা আনতে যে পদক্ষেপ নিচ্ছে একের পর এক কেন্দ্রীয় সরকার এবং তারই সাথে প্রশ্ন ফাঁস রোখার জন্য কঠোর বিল আনা হয়েছে, যার মধ্যে পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল, যা প্রিভেনশন অফ আনফেয়ার মিনস আমরা বলতে পারি, সেই বিল ইতিমধ্যে আজকে পেশ করা হয়েছে। এবং একদিকে বিল পেশ, আগামী দিনে ভবিষ্যৎ, আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কোন পথে, সবটাই থাকবে আলোচনায়। কিন্তু তার আগে জানিয়ে রাখবো, এই প্রশ্ন ফাঁস রুখতে এবার বিশ্বাসকেই সব থেকে বড় অস্ত্র করতে চাইছে কেন্দ্র। এবং শুধু তাই নয়, নিটের প্রশ্ন ফাঁসের ঘটনার পর দেশের যে পরীক্ষা ব্যবস্থা, সেই পরীক্ষা ব্যবস্থাতে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবং তার মধ্যে আজকের ছবি একেবারে সামনে আসলো, পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন ইতিমধ্যে কেন্দ্র। আজকে সংসদে বিল পেশ হয়েছে। আইআইটি মাদ্রাসের ডিরেক্টর এবং এনটিএ সংস্কার কমিটির সদস্য ডি কামাকোটি তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হচ্ছে এমন পরীক্ষা ব্যবস্থা তৈরি করা যা হবে স্বচ্ছ, যা হবে নিরাপদ, প্রশ্ন ফাঁস মুক্ত এবং প্রযুক্তি নির্ভর। তাদের একের পর এক যে মন্তব্য উঠে আসছে তার থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ প্রশ্ন তৈরির দায়িত্বে থাকা ব্যক্তিদের উপর বিশ্বাস বজায় রাখা। কামাকোটি তিনি আরো জানিয়েছেন, যেহেতু তার হাতে মূলত দায়িত্ব রয়েছে, 2024 সালের নিটে প্রশ্নপত্র পাঠানোর পথেই ফাঁস হয়ে গিয়েছিল। 2024 সালে ঘটনা আমরা দেখেছিলাম, কিন্তু 2026 সালের 3 মে নিটের যদি ছবিটা দেখি, সেখানে পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন তৈরির স্তর থেকেই। এছাড়াও ডক্টর রাধাকৃষ্ণন কমিটির প্রায় 200টি সুপারিশের অনেকটাই ইতিমধ্যে এনটিএ কার্যকর করেছে। লক্ষ্য এবার দেশের সব পরীক্ষার্থীর জন্য আরো নিরাপদ, আরো বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা। সেটা কিভাবে, কোন পথে, কি হতে চলেছে এই বিল আসার পরে, সবটাই থাকবে আজকের আলোচনার মধ্যে। এবং পরিচয় করিয়ে দেবো, আজকে আমার সাথে আলোচনাতে থাকবেন ভার্চুয়ালি থাকবেন বিশ্বজিৎ চক্রবর্তী, শিক্ষাবিদ ত্রিপুরা থেকে। আমার সাথে থাকবেন ডক্টর বিশ্বজিৎ দাস, অধ্যাপক কলকাতা থেকে। আমার সাথে জুড়ে যাবেন ডক্টর সুকান্ত ঘোষ, সহকারী অধ্যাপক কোচবিহার থেকে। এবং আমার সাথে সৌম্যজিৎ পাল থাকবেন, নিট পরীক্ষার্থী শিলিগুড়ি থেকে। এই মুহূর্তে আমার সাথে তিনজন রয়েছেন, জুড়ে গেছেন। আমি স্বাগত জানাবো। শুরু করব আলোচনা। যেহেতু নিটকে কেন্দ্র করে এত কেলেঙ্কারি, এত কিছু হয়ে গেল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে হঠাৎ করে সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে গেল, তাই আমি একটু পরীক্ষার্থীকে দিয়েই শুরু করব আজকের এই আলোচনা। সৌম্যজিৎ, স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনার মধ্যে তোমাকে। এই যে এতদিন ধরে তুমি যেহেতু নিট পরীক্ষা দিয়েছো, তুমি সব থেকে ভালো বলতে পারবে, তোমার অভিজ্ঞতা আজকে আমরা শুনবো এবং যা দিয়ে শুরু করব। ঠিক কি হয়েছিল, আজকে যে নতুন বিল আসলো, যদিও সেটা এখন পেশ হয়েছে, কতটা পরিবর্তন আসবে বাস্তবিক অর্থে, কতটা আস্থা ভরসা তোমাদের ফিরছে বা ফিরবে বলে মনে হয়? আমি বিগত 3 বছর ধরে নিটের পরীক্ষা দিয়ে চলেছি, অ্যান্ড এই বিলটি আজকে আসাতে যতটা আশা রয়েছে তার থেকে বেশি আমাদের মনে অনেকটা সংশয় রয়েছে। আমাদের মানে প্রথমবার নিট পরীক্ষা আমরা দেওয়ার পরে যখন আমার বাড়িতে এসে শুনি যে নিটের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে এবং যখন দেখি সেই পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং তারপরে আমাদের মানসিকভাবে যে একটা চাপ পড়ে, সেটা আমরা হয়তো যারা বেশ এই নিটের সাথে জড়িত নয় তারা বুঝতে পারবে না। তো আমাদের এখন একটা জিনিসই আছে যে আমাদের নিটের সিলেবাসের উপরে বেস করে কিন্তু অন্য কোনো এক্সাম হয় না। তো এই অন্য কোনো এক্সাম যখন হয় না, হয় আমাদের কাছে দুটো অপশন থাকে, অন্য কোনো কোর্সে চলে যাওয়া অথবা আরেকবার ড্রপ করে এই পরীক্ষাটি দেওয়া। এখন এই বিলের দ্বারা আমরা একটু ইতিবাচক আশা দেখলেও আমরা এর আগে ওদের দেখেছি রাধাকৃষ্ণ কমিটির রিপোর্টে আমরা একটা জিনিস দেখেছিলাম যে এনডিএ তে 25 জন রয়েছে যারা ডেপুটেশনে করবে। এখন এনডিএর মতো একটা সংস্থাতে যদি অস্থায়ী চুক্তিভিত্তিক লোকেরা থাকে, তাহলে আমাদের কতটা ট্রান্সপারেন্সি থাকবে এক্সাম নিয়ে, আমাদের মনে প্রশ্ন অবশ্যই আসে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটা সংশয় স্টুডেন্টদের মধ্যে থাকছে। এবং এর আগেও যদি বলি যে সমচিত অনেক কমিটি ছিল, কিন্তু তারপরে প্রশ্ন ফাঁস হয়েছে। এবারে যদি দেখি এই বিল, কি মনে হচ্ছে প্রশ্ন ফাঁসকে রুখতে পারবে? কারণ যেহেতু এবারে প্রযুক্তিকে সব থেকে বেশি হাতিয়ার করা হচ্ছে।
আমরা আশাই করতে পারি। হুম, কেননা আমরা এর আগেও দেখেছি অনেকভাবে আমাদের প্রশ্ন এখন ফাঁস হচ্ছে আমাদের ট্রেডিশনাল ওয়েতে। যদি প্রশ্ন ফাঁস হয়, নেক্সট সাফোকেটেড ওয়েতে হবে। এরপরে আমাদের সিবিটিতে এক্সাম হবে, সেখানে সেন্টার ম্যানেজ করা খুব একটা বড় বিষয় হবে না এই কোচিং মাফিয়া বা আছে যারা প্রশ্ন ফাঁস করে তাদের দ্বারা। বেশ। আমি একটু শিক্ষাবিদদের কাছে চলে যাব এই মুহূর্তে। ডক্টর বিশ্বজিৎ দাস রয়েছেন আমার সাথে। বিশ্বজিৎ স্যার, যে ছবিটা আজকে আমরা দেখতে পাচ্ছি, নিটের যে বিতর্ক, সেই বিতর্কের পর জিরো টলারেন্স কেন্দ্রের আজকে সৌম্যজিৎ যে কথা বলছে যে অস্থায়ী কর্মীদের জন্য কোথাও গিয়ে তাদের একটা সংশয় থাকছে, মনোবল হয়তো ভাঙছে। এই নতুন বিল আজকে যা পেশ হয়েছে, তারপরে কি কোনো পরিবর্তন আসতে পারে, কি মনে হয়? পরিবর্তন অনেকটাই আসবে, তার ইঙ্গিত আমরা যখন টাস্ক ফোর্স তৈরি হয়েছে সেটা বুঝেছি। এবং যেটা বিকল্প পদ্ধতি হিসেবে ভাবা হচ্ছিল, যে যারা এনটিএ তে রয়েছে এবং সঙ্গে যে টাস্ক ফোর্স তৈরি হলো সেখানে যারা প্রযুক্তি বা টেকনোলজি জানে নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য, তাদেরকে নিয়ে আসা উচিত। আমরা জানি টাস্ক ফোর্সে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান রয়েছে, আইআইটি থেকে অধ্যাপকরা আছেন, নন্দন নীলকণির মতো ব্যক্তি রয়েছেন যিনি আমাদের আধার কার্ড তৈরির মূল কারিগর ছিলেন। এবার বলি যে 2018 সালে এনটিএ যে পরীক্ষা নিতে শুরু করেছিল সেন্ট্রালাইজড ওয়েতে, তার প্রধান কাজ ছিল যে মানটা পরীক্ষার ঠিক রাখা এবং পরীক্ষা করা, এতে ছাত্রছাত্রীদের উপরে চাপ না কমে। কিন্তু একাধিক দেখা গেল যে এই এনটিএ পরীক্ষা কন্ডাক্ট করা সেন্ট্রালাইজড ওয়েতে যে প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন বেনিয়ম দেখা গেল। একটা জিনিস মনে রাখতে হবে, যে এটা 5টা পর্বে হয়, অর্থাৎ প্রশ্ন তৈরি, প্রশ্ন প্রিন্টিং, প্রশ্ন ডিস্ট্রিবিউশন, পরীক্ষা নেওয়া, ওএমআর মূল্যায়ন এবং কাউন্সিলিং। এইখানে প্রথম যে 3টে স্টেপ, হুম, প্রশ্ন তৈরি, প্রিন্টিং, বিতরণ, ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু থার্ড পার্টিকে দিয়ে করা হয়। এই যে থার্ড পার্টিকে আমরা দেখেছি কোশ্চেন যখনই আউট হচ্ছে তখন এই থার্ড পার্টি ইনভলভ হয়ে যাচ্ছে এই প্রশ্ন ফাঁস চক্রের ভিতরে। এটা অনেকটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং যেটা সেন্ট্রাল ট্র্যাকিং ব্যবস্থা যখন কোশ্চেন যাচ্ছে এবং ফুল প্রুফ ডিজিটাল এনক্রিপ্টেড, এটা ছাড়া পরীক্ষা হচ্ছিল। কিন্তু এবার নতুন বিলে সেগুলো সবই সংশোধন করা হয়েছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন একেবারে স্বচ্ছভাবে পরীক্ষা হতে, যাতে ছাত্রছাত্রীদের কেরিয়ার, তাদের মানসিক অবস্থা ঠিক থাকে। তুমি জানো যে এবার দ্বিতীয়বার যখন নিট পরীক্ষা হলো, সেটা সেনাদের দিয়ে প্রশ্ন পাঠানো হয়েছিল, তার ট্র্যাকিং করা হয়েছিল, এবং যারা প্রশ্ন তৈরি করলেন তাদের সব ধরনের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন রেখে একেবারে আলাদা করে রাখা হয়েছিল। এখন বিকল্প পদ্ধতি হিসাবে দুটো তিনটে জিনিসের কথা, যে নতুন বিল এসছে সেই বিল অবশ্যই ছাত্রছাত্রীদের যে মানসিকতা, যে যে আত্মবিশ্বাস, সেটা ফিরিয়ে দেবে। আবার একই সঙ্গে সিকিউরিটির ক্ষেত্রে, অর্থাৎ যেটা ফুল প্রুফ সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি, তার মাধ্যমেই পরীক্ষার ব্যবস্থা নিতে হবে। এবং এর নেতৃত্বে থাকবেন এনটিএ তেও যারা আসবেন, এনটিএরও কিছু স্ট্রাকচারের পরিবর্তন, যেখানে প্রযুক্তিবিদরা থাকবেন, অধ্যাপকরা তো থাকবেনই, আইআইটির অধ্যাপক এবং প্রযুক্তিবিদরা থাকবেন, যাতে এই নিরাপত্তাটা সুনিশ্চিত করতে পারে। অর্থাৎ একটা সময় আমরা দেখেছি এনটিএ তে শুধু শিক্ষাবিদেরা থাকতেন, সেখানে প্রযুক্তিবিদ যদি থাকেন তাহলে পরীক্ষাটা আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রালাইজড পদ্ধতিতে এইভাবে পরীক্ষার মান, এবং আমরা বারবার রাধাকৃষ্ণন কমিটির সুপারিশের কথা বলছি, সেই সুপারিশটাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। কেন্দ্রীয় সরকার যে জিরো টলারেন্সের পরিচয় দিচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কাউকে রেয়াত করা হচ্ছে না যেখান থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। এখন দেখো, একজন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই তো সিস্টেমটা বদলে যায় না, হুম, কারণ সিস্টেমটার পরিবর্তনটা জরুরি। আজকে যে আন্দোলনটা ককরোচ জনতা পার্টি তৈরি করলো, ছাত্ররা তৈরি করলো, তারা কিন্তু চেয়েছে প্রথমে কি শিক্ষামন্ত্রীর পরিবর্তন। শিক্ষামন্ত্রীর পরিবর্তন খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু নয়, বরং সিস্টেমটাকে ফুল প্রুফ করে কিভাবে একেবারে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে ট্রান্সপারেন্ট এবং সিকিউর ফুল প্রুফ একটা ডিজিটাল এনক্রিপ্টেড পদ্ধতি করা যায়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি হার্ড কপিও হয় তাহলে সেই সঙ্গে ডিজিটাল ফুল প্রুফ পদ্ধতি দরকার। এবং পরীক্ষা কেন্দ্রে, যেহেতু আমি নিজে এবার দ্বিতীয়বার যখন পরীক্ষা হলো, তার ডেপুটি সুপারভাইজার ছিলাম আমার কলেজের কেন্দ্রের, আমরা দেখেছি কিভাবে বায়োমেট্রিক এবং এআই বেসড ফেসিয়াল রিকগনিশন হয়েছে, এবং ছাত্রছাত্রীদের কিভাবে চেক করার ভিতর দিয়ে এসছে, এবং প্রশ্নটাকে কত নিরাপদ ভাবে যখন আমরা কোশ্চেন গুলো ডিস্ট্রিবিউশন নিয়ে এসেছি,
সঙ্গে পুলিশ এবং আর্মি, তারা এভাবে সিকিউরিটি দিয়েছে এবং পুরোটা ট্র্যাকিং করা যাচ্ছে। এই যে সিস্টেমটা দ্বিতীয়বার নেওয়া হলো, সেটা কিন্তু অনেকটা প্রুফ, এবং সেক্ষেত্রে তেমন অভিযোগ উঠলো না, সুষ্ঠুভাবে পরীক্ষা হয়ে গেল। এই পুরো সিস্টেমটাকে আবার একবার ভাবতে হবে ফুল প্রুফ কিভাবে করা যায়। বেশ, তার মানে একটা বিষয় পরিষ্কার যে এই প্রশ্ন ফাঁসকে এবার জাতীয় নিরাপত্তার মতনই গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং তার ফলে এই সেকেন্ড যে পরীক্ষাটা আমরা দেখতে পেলাম এতটা প্রপারলি, এতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আমি একটু অপর প্রতিনিধির কাছে চলে যাব, ডক্টর সুকান্ত ঘোষ জুড়ে গেছেন আমার সাথে। সুকান্ত বাবু, এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, নতুন বিল আজকে পেশ হয়েছে, এবং তার সাথে যেটা আমরা বারবার বলছি যে জাতীয় নিরাপত্তার মতনই দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী বারবার যেটা দাবি করছেন যে যুব শক্তি তারা আসল শক্তি, তাদের যা চাহিদা এবং তাদের ভবিষ্যৎ, সেটার উপরে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। এই বিল যে পেশ হবে তার প্রথম 100 দিনের রোডম্যাপ কি হওয়া উচিত বলে মনে হয়? এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বেসিক্যালি এটা তো মানে হেলাফেলা পরীক্ষা নয়। এর মাধ্যমে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা, মেধাবী ছাত্রছাত্রীরা এই পরীক্ষার মাধ্যমে তারা মেডিকেল দিকে যায়, মেডিকেল যে ব্যবস্থা তার সঙ্গে যুক্ত হয়। সেখানে দাঁড়িয়ে এটা নিয়ে এতদিন পর্যন্ত যেটা অভিযোগ ছিল ছাত্রছাত্রী সহ সার্বিকভাবে বিরোধী দলে, সেখানে অন্তত কেন্দ্রীয় সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। কারণ এই যে প্রথমে একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করেছে, এবং সেখানে কিন্তু তুমি দেখবে যে নামগুলো রয়েছে অত্যন্ত তারা হচ্ছে সেই জায়গায় রয়েছে যেখান থেকে প্রশ্নপত্র ফাঁস, তোমার উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন উত্তর ছড়িয়ে দেওয়া, এই প্রত্যেকটা বিষয়কে, সংগঠিত জালিয়াতিকে গুরুতর অপরাধ হিসেবে নতুন আইনে যেমন আনা হচ্ছে, সেভাবেই এই যাদের নামগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন ধরো নন্দন নীলেকানি প্রযুক্তি বিশেষজ্ঞ থাকছে, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ থাকছেন, আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা থাকছেন, আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ডি কামাহাটি থাকছেন, এবং প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল থাকছেন, লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। আমি নামগুলো এই কারণেই বললাম যে বেসিক্যালি নিট কেলেঙ্কারি এটা সহজে হয়ে যাবে এমন কোনো বিষয় নয়। আসলে যারা প্রশ্নপত্র তৈরি করে তার সঙ্গে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে, এবং কোনোভাবে যে প্রশ্নকর্তা তার সঙ্গে কোনোভাবে সেটা কিনে নিয়ে সেটা আবার বিভিন্ন ভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সুতরাং কোনো একটা জায়গায় এটা বড় একটা র্যাকেট কাজ করছে। সুতরাং এটা কিন্তু ওই যেহেতু বিমান বাহিনীর সাহায্য নিয়ে শেষে নিট পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু তোমার এটাও ভাবতে হবে যে বিমান বাহিনীর সাহায্য নিয়ে একটা পরীক্ষা নিতে হবে কেন। সে কারণে কেন্দ্রীয় সরকার এই অ্যামেন্ডমেন্ট বিলটা আনতে চাইছে, যেখানে মূলত ছাত্রছাত্রীদের এই যে নিট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের অভিযোগ না থাকে, এবং তারা বিভিন্ন জায়গায় প্রযুক্তি বিশেষজ্ঞ, তারপরে হচ্ছে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, এরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানে, এবং এই জায়গা থেকে তাদের সেই জ্ঞান, তাদের সেই মেধা, সেটাকে ব্যবহার করে নিট কেলেঙ্কারির মতো কেলেঙ্কারি যেন ভবিষ্যতে না হয় সেটার চেষ্টা সরকার করা শুরু করে দিয়েছে। এবং এই অপরাধগুলো যেগুলো বললাম, প্রশ্নপত্র ফাঁস, তারপরে তোমার হচ্ছে উত্তরপত্রে কারচুপি, তারপরে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নগুলো, এগুলো গুরুতর অপরাধ হিসেবে নতুন অ্যামেন্ডমেন্ট বিলে যুক্ত হচ্ছে। তাহলে এখন কিন্তু আর সরকার জিরো টলারেন্সের দিকে যাচ্ছে, এবং মোটামুটি 74 জন, আমি যদি ভুল না বলি, নিটের বিভিন্ন কর্মচারী তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, এবং নিট কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত তাদেরকে রিয়াদ যেন না করা হয়, এর জন্য প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে তাদেরকে খুব তাড়াতাড়ি অতি সত্বর চাকরি তাদের থেকে তাদের সাজা দেওয়া হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে, মূলত এতদিন ধরে এই প্রক্রিয়াটা খুব লেন্দি হতো, যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ঠিক আছে, তারপরে কিন্তু এখন সেটাকে খুব তাড়াতাড়ি করা, দ্রুত করা, এই জায়গা থেকে ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা পরীক্ষা দাও, তোমরা প্রস্তুত হও, আমরা আমাদের এই কাজগুলো যেগুলো সরকারের করা প্রয়োজন বা শিক্ষা মন্ত্রকের করা প্রয়োজন সেগুলো করব।
এবার দেখবে প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যারা যুক্ত হুম। সেখানে শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন, এবং যারা প্রশ্নপত্র তৈরি করছেন তার মনে হলো আমার একটা কোনোভাবে যোগাযোগ হলো, আমি দিয়ে দিলাম। এই যে মানে কোথাও গিয়ে নৈতিক একটা অবমূল্যায়ন ঘটছে বা অবনমন ঘটছে আমাদের, সেই জায়গা থেকে তো আর সরকার কিছু করতে পারবে না। সরকার মোটামুটি এই জায়গা থেকে যে হাই পাওয়ার কমিটি তৈরি করলো, তার মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে অন্তত নিট পরীক্ষা বা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো সঠিকভাবে হবে এই আশা রাখা যায়। তবে এনটিএ নিয়ে বহুল অভিযোগ রয়েছে, প্রচুর অভিযোগ রয়েছে। এগুলোকে সরকার কিভাবে এই মানে একটা এরকম শক্তিশালী কমিটি গঠন করে পারবে, সেটা সময় উত্তর দেবে। কিন্তু একটা ভালো পদক্ষেপ, কারণ এই বাচ্চারা বহু কষ্ট করে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা দেয়, তাতে যদি প্রশ্নপত্র ফাঁস হয় সুপ্রীতি, তাহলে তাদের এই শিক্ষা ব্যবস্থার উপর বিশ্বাসটা হারিয়ে যাবে। সেই সেই বিশ্বাসটা বিশ্বাস, ফিরিয়ে ভরসা আনার এবং জন্য আস্থা ফিরিয়ে আনার জন্যই এতটাই কড়াকড়ি এবার কেন্দ্র। আমি অপর প্রতিনিধির কাছে একটু চলে যাব। এই মুহূর্তে বিশ্বজিৎ চক্রবর্তী শিক্ষাবিদ আমাদের সাথে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, যে কথা, যে আলোচনা আজকে আমাদের হচ্ছে যে একটা র্যাকেট কোথাও গিয়ে হয়তো কাজ করছিল, যার ফলে এই যে তিনটে জায়গা মানে তৈরি হওয়া, তার সাথে প্রিন্টিং হওয়া এবং তার সাথে ডিস্ট্রিবিউশন, এই জায়গাতেই তো কোথাও গিয়ে লিক হচ্ছে, এবং তার জন্যই এত কড়াকড়ি বিল, এবং সেই বিলে একাধিক দিক তুলে ধরা হচ্ছে যে কেউ যদি ভবিষ্যতে কোনোভাবে ভাবে যে আবারও অনিয়মের দিকে যায়, তাহলে কঠোর শাস্তি তাকে ভোগ করতে হবে। এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হবে, কি মনে করছেন আপনি? প্রথমেই বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সরকারের ইন্টেনশন কি আছে জিনিসটায়। আমরা এই লিক ইস্যুটা, এটা কিন্তু আজকের না, অনেক দিনের পুরনো ইস্যু চলছে। তো বর্তমান জায়গায় দাঁড়িয়ে আন্দোলন দেখলাম আমরা, এখন দেখার বিষয় সরকারের লাইন অফ অ্যাকশন। প্রাইম মিনিস্টার নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন। এবার ইনিশিয়েটিভ নেওয়ার পরে আমরা কি দেখছি, সরকারের ইন্টেনশন, উনি যে টাস্ক ফোর্স যে গঠন করলেন, সেই টাস্ক ফোর্সে উনি কাদেরকে আনলেন? এমন লোকদের আনলেন যাদের বিশ্বাসযোগ্যতা বিয়ন্ড ডাউট, কারোর কাছে ওনার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, এরকম লোক। নন্দন নীলকানির মতো লোক, যিনি আধার যে প্রক্রিয়াটা পুরোটা ওনার হাতে তৈরি। তো ওই জায়গায় দাঁড়িয়ে সরকার ওনার ইন্টেনশনটা পজিটিভ ইন্টেনশন দেখিয়েছেন, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ ওই মেসেজটাই যায় নিচের দিকে, যেটা ইমপ্লিমেন্টেশনের পরবর্তী স্টেপগুলোতে এটাই ফলো হয় এটাতে, এবং প্রিপেয়ার্ডনেস এটা। এবার আপনি যে জিনিসটা বললেন, সরকার বিল আনলো খুব সুন্দরভাবে, এটা আশা করি কালকে ডিবেট হয়ে বিলটা পাসও হয়ে যাবে। বিরোধীদের এই জায়গাটাতে অবশ্যই সাহায্যের হাত না বাড়ালে ইয়ং জেনারেশন এই ব্যাপারে বিরোধী পক্ষের প্রতিও একটা বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই বিরোধী পক্ষ আশা করি এই ব্যাপারে কোনো রকমের অ্যাডভেঞ্চারিজমে যাবে না এই জায়গাটাতে। সেকেন্ড, আপনি যেটা বললেন যে এটা যে প্রসেসটা, তো ওই জায়গাতে বলছি এখানে সম্ভবত নেক্সট ইয়ারের আমাদের নিট পরীক্ষা দেখতে পাবো, সেটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন, অনলাইন ইভ্যালুয়েশন। যার ফলে ওইখানে হয়তো এতগুলো সেট, যেমন 22-25 লাখ ধরুন না, 25 লাখ স্টুডেন্টের এক্সাম নেওয়া হয়তো ফেজ ওয়াইজ নেওয়া হবে, যেভাবে জেই মেইনস নেওয়া হয়ে থাকে সেরকমভাবে হয়তো এখানে নেওয়া হবে। ওইটা যদি করা যায়, অটোমেটিক্যালি চান্স অফ, মানে ওই যে আপনি যে প্রসেসটা বললেন, প্রিন্টিং, তারপর আপনার ডিস্ট্রিবিউশন, ওই জায়গাটা অ্যাভয়েড করা যাবে। দেখা যাক আমাদের এক্সপার্ট কমিটি কি সাজেস্ট করেন। তো ইন অল রেসপেক্ট আমি বলতে পারি যে ইন অল পজিটিভ ডিরেকশনে আমরা জিনিসটাকে এগিয়ে যাচ্ছে। হয়তো আমরা আরও নতুন কিছু দেখতে পাবো এক্সপার্ট কমিটি রিকমেন্ডেশনের মাধ্যমে। এখানে আরও কিছু হয়তো আমরা ইন দ্য পাইপলাইন আমরা আশা রাখছি, সেটা হচ্ছে শিক্ষার মডার্নাইজেশন এবং শিক্ষার আপনি বলতে পারেন যে প্রায়োরিটি, যেটা আমাদের দেশে শিক্ষা কোনো সময় টপ প্রায়োরিটিতে ছিল না। আমরা স্বাধীনতার পর থেকে এখনো অবধি আমাদের যে শিক্ষা সেরকম টপ প্রায়োরিটিতে কখনোই ছিল না এটা।
কারণ শিক্ষার বিভিন্ন জায়গাতে আমরা অনেক কিছুই দেখেছি, এই মানে শিক্ষা নিয়ে প্রবলেম এটা। সেই জায়গাটাতে দাঁড়িয়ে এখন প্রাইম মিনিস্টার যেভাবে বলছেন যে শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া হবে, যুবাদের অ্যাসপিরেশনকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং সেই সঙ্গে আমরা এরকম এক্সপার্ট কমিটি গঠন, সব মিলে আমি বলতে পারি এটা খুব পজিটিভ ডিরেকশনে আমরা কিছু দেখতে পাচ্ছি সব কিছু এটা। বেশ, আমি এই আলোচনা আমাদের চলবে, আমি আসবো নতুন বিল এবং সেক্ষেত্রে প্রশ্ন ফাঁসের কে রোখা এবং তার সাথে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, সংস্কার সবটাই উঠে আসছে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আবারও চলে যাব আলোচনাতে। ঠিক যেমনটা ছিলাম, আমরা দেশের শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা ব্যবস্থাতে সংস্কার এবং সেই সংস্কারের পথে এবার হাঁটছে কেন্দ্র। আমি একটু সৌম্যজিতের কাছে যাব আবারও। সৌম্যজিৎ, এই যে আলোচনা আজকে আমাদের উঠে আসছে প্রশ্নপত্র ফাঁস, সেক্ষেত্রে অনেকগুলো কারণ আমরা দেখেছি। একদিকে যেরকম প্রযুক্তিগত ত্রুটি রয়েছে, অন্যদিকে ম্যানুয়ালিও প্রবলেম রয়েছে, এবং যার ফলে এতগুলো সমস্যা এতদিন ধরে হয়েছে। সব মিলিয়ে দাঁড়িয়ে এই যে নতুন আইন, ছাত্রদের দৃষ্টিতে যদি আমি জানতে চাই যে তোমরা আর কি কি পরিবর্তন চাইছো? দেখুন, আইনের মধ্যে কি কি পরিবর্তন করার কথা তার জন্য আমাদের ল মেকার্সরা রয়েছে, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমরা যে সমস্ত জিনিসগুলো চাই তার মধ্যে প্রথমের মধ্যে রয়েছে সিবিটি মোড। ভালো জিনিস, কিন্তু সিবিটি মোডের মধ্যেও যেগুলো লুফলস রয়েছে, এখন অবধি আমাদের এক্সাম হয়েছে ওএমআর শিটে। আমরা পরীক্ষার পরে একটা প্রশ্নপত্র পেতাম, সেই প্রশ্নপত্রে আমরা পরীক্ষা হলে টিক মেরে নিয়ে আসতাম এবং বাড়িতে এসে মিলাতে পারতাম, একটা ট্রান্সপারেন্সি থাকতো, এবং এনটিএর থেকে যে ওএমআর শিটটা দিত আমরা বাড়িতে এসে সেটা মিলিয়ে দেখতে পারতাম। কিন্তু এই সিবিটি মধ্যে সেটা আর করতে পারবো না। এই ট্রান্সপারেন্সিটা আমরা সিবিটি মধ্যে পারছি না, কারণ 11টা-12টা শিফটে এক্সাম হবে এবং প্রত্যেকটা শিফটের এক একটা করে অফিসিয়াল আনসার কি দেওয়াও যেমন সম্ভব না, আর আমাদের মনে রাখাও সম্ভব না কি কি প্রশ্ন এসেছিল। সেকেন্ডলি, আর যদি পরিবর্তনের মধ্যে আমরা চাই, এই যে বিলটা আসছে সেখানে 10 বছরের জেল করা হয়েছে, 10 কোটি টাকার ফাইন করা হয়েছে, এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে সেখানে 2 মাসের মধ্যে তদন্ত করে 3 মাসের মধ্যে তদন্ত মানে ইসে দেওয়া, কোর্টের এসে নির্দেশ দেওয়া। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, 2 মাসের মধ্যে এত বড় একটা র্যাকেটের তদন্ত করা আশা করি সম্ভব হবে না। কেননা এর আগে আমরা দেখেছি বিহারে যখন হয়েছিল 2024-এ, ওখানে টোটাল 14 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তারপরেও 2026 খ্রিস্টাব্দে প্রশ্নটা লিক হলোই। রাধাকৃষ্ণন কমিটিতে সুপারিশ যেগুলো করা হয়েছিল সেগুলো প্রায় অনেকটাই আমাদের মানা হয়েছিল। আপনারা যদি রাধাকৃষ্ণন কমিটির রিপোর্টটা দেখেন, সেখানটা আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পারি, এনটিএর মতো একটা সংস্থা, সেখানে কোনো স্থায়ী কর্মী নেই। 25 জন ডেপুটেশনে, 43 জন সেখানে রয়েছে চুক্তি ভিত্তিতে, এবং এই রাধাকৃষ্ণ কমিটির সুপারিশ অনুসারে 16টা স্থায়ী পদ তৈরি হয়েছে। আমরা কোনো সরকারি ডিপার্টমেন্টে এমন দেখি না এনটির মতো একটা সংস্থা জেই মেন্স এবং নিটের মতো পরীক্ষা করায়। আর আমাদের ছাত্রদের যদি কোনো সুবিধা হয়, এনটির মতো সংস্থাতে সমস্ত কর্মীদের স্থায়ী করা হোক। আর থার্ডলি, জেই মেন্স যেমন বছরে 2বার করে হয়, নিটের যে 3 ঘন্টা হয়তো সেই ছাত্রের জন্য ছিল না, এখানে লাক ফ্যাক্টরেরও একটা প্রশ্ন আসে। জেই মেন্স যেমন 2বার করে হয়, বছরে নিটও যেন 2বার করে হয়। আর আমরা এগুলো জিনিসই মূলত চাই। অ্যান্ড সর্বশেষ যে জিনিসটা আমরা চাই, সমগ্র সিলেবাস সেম, গোটা ভারতবর্ষে পরীক্ষা একই হয়, সিলেবাস একই, কিন্তু আমরা যে জিনিসটা দেখি আফটার দ্য রেজাল্ট কাউন্সিলিং প্রসেসটা স্টেট বাই স্টেট ভেরি করছে। আমার স্টেটে একটা আলাদা কাট অফ, আমার পাশের স্টেটে একটা আলাদা কাট অফ। অল ইন্ডিয়াতে একইভাবে কোনো কাউন্সিলিং ব্যবস্থা নেই, এবং এই কাউন্সিলিং ব্যবস্থার এই লুফলটার জন্য পরবর্তীতে কাউন্সিলিংয়েও বিভিন্ন দুর্নীতি হচ্ছে। আমি যদি খুব ভুল না হই, 2022-23 শিক্ষাবর্ষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেখানে ফেক এসসি সার্টিফিকেট, ফেক এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট দিয়ে প্রচুর ছাত্র ভর্তি হয়েছে। কিছুদিন আগে আপনাদেরই নিউজ চ্যানেলে আমি দেখেছিলাম ফেক এনআরআই কোটা দিয়ে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। আমি আশা করছি আমাদের সরকার এবং যারা এখন রয়েছে ল মেকার্সদের, তাদের কাছে একটাই জিনিস আশা করছি, এই জিনিসগুলো দেখা হোক। আমি একটু আজকে সৌম্যজিৎ যে কথাগুলো বললাম আমি সেই কথার উত্তর চাইবো। বিশ্বজিৎ স্যার রয়েছেন আমার সাথে। বিশ্বজিৎ স্যার, এই যে যে দাবিগুলো আজকে সৌম্যজিৎ তুলছে একের পর এক, যার মধ্যে হচ্ছে যে সিবিডি মোড,
ওএমআর শিট থেকে শুরু করে একই সিলেবাস কিন্তু কাউন্সেলিং আলাদা, সঙ্গে তো শুরু থেকেই ও অস্থায়ী কর্মী বা চুক্তির কথা বলছে, সঙ্গে হচ্ছে নিট বছরে 2বার। এই যে বিষয়গুলো তুললো, সেগুলো কি এবার আগামী দিনে মানা হবে? রয়েছে নিট এবং নেটের, এনটিএ দুটোই অর্গানাইজ করে। নেটের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, যখন আমরা নেট পরীক্ষা দেখি, কারণ সেখান থেকে পাশ করে সরাসরি অন্য আরেকটা কোর্সের ক্লাস শুরু হয়ে যায় এমন নয়। সুতরাং একটা সময় ডিউরেশন বা সেমিস্টার থাকে না, কারণ ওইখান থেকে পাশ করার পরে কেউ প্রফেসরশিপের জন্য, কেউ পিএইচডির জন্য জেআরএফ সে চেষ্টা করবে যেখানে ভ্যাকান্সি থাকবে, এবং তার ডিউরেশনটা অনেকটা থাকে। তার মধ্যে সে পরীক্ষাগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণার জন্য নথিবদ্ধ করতে পারে। এখানে যারা পাশ করবে বছরে 2বার হলে যে সেশনটা শুরু হবে, সেই সেশনটা তো শেষ হওয়ার আগেই অনেকে পাশ করে বসে থাকবে, তাহলে কি করে আরেকটা সেশন শুরু হয়ে যাবে? আমরা জানি এক্ষেত্রে সেশন 1 বছর পর পর হয়, সুতরাং সেই জায়গাটা মাথায় রাখতে হবে। এখন যদি এটা বলে থাকে সৌম্যজিৎ যে আমরা প্রথমবার যতজনকে নির্বাচন করছি, পরের বার ওটাকে ডিভাইড করে হাফ হাফ করে, সেটা বিকল্প ভাবনার কথা ভাবা যেতে পারে। দুটো জায়গায় খুব গুরুত্বপূর্ণ যে থার্ড পার্টিকে যখন দেওয়া হচ্ছে, সেই থার্ড পার্টিকে পরিষ্কারভাবে মনিটর করা এবং সিকিউরিটি দেখা, থার্ড পার্টি কিভাবে এই কাজটা করছে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা ইতিমধ্যে সদিচ্ছা দেখিয়েছে টাস্কফোর্স তৈরি করে। 2 নম্বর, যে সারা ভারতবর্ষে যে টিউশন চক্র তৈরি হয়েছে, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে যারা বিনিয়োগকারী, এটা তো এখন একটা কর্পোরেট বিজনেস হয়েছে যে নিট পাস করতে গেলে কত লক্ষ কত কোটি টাকা দিলে সে পাস করতে পারবে। এবং এর সঙ্গে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, যখন কোশ্চেন আউট হচ্ছে বা ফাঁস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষক তার সঙ্গে বা অধ্যাপক অধ্যাপিকা জড়িত আছে। এইখানে কিন্তু মূল্যবোধের প্রশ্ন উঠছে যে তারা যদি শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে থেকে এর সঙ্গে জড়িত থাকে, কারণ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে আমি মনে করি শুধুমাত্র তারা নন, যারা এই প্রশ্ন কিনছেন, অর্থাৎ যে বাবা মা তার সন্তানকে এটাতে উৎসাহিত করছে পয়সা দিয়ে প্রশ্ন কেনা, অর্থাৎ মেধার থেকে টাকার বা অর্থের গুরুত্ব বেশি হচ্ছে, সেটাও কিন্তু আমাদের নৈতিক অবমূল্যায়ন বলতে হবে। সব দিক থেকে বিচার করে এটা বলা যায়, নতুন বিল যেটা আসছে সেটা অনেক বেশি সিকিউর। হার্ড কপিতে যদি পরীক্ষা হয় তবু তার ডিজিটাল এনক্রিপশনটা পাওয়া যাবে। এই ডিজিটাল এনক্রিপশনের ফলে অনেক বেশি নিরাপত্তা থাকবে, ফুল প্রুফ হবে। অর্থাৎ আগামী দিনে এই মুহূর্তে যারা তরুণ প্রজন্ম যারা নিটের পরীক্ষা দিচ্ছে, তাদের কাছে তাদের আত্মবিশ্বাস সেইটা কমে গেছিল। সরকার চেষ্টা করছে তার জিরো টলারেন্স নীতির মাধ্যমে, নতুন বিলের মাধ্যমে, যাতে এই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনা যায়। তারা যাতে বিশ্বাস করে যে মেধাই গুরুত্বপূর্ণ, যে কোনো মূল্যে মেধাকেই গুরুত্ব দেওয়া হবে, অন্য কোনো প্যারামিটার্স বা মানদণ্ড থাকবে না, তার মানে সেইটা কোথাও গিয়ে ফিরিয়ে কি আনার চেষ্টা করছে। শুধুমাত্র এই সিস্টেমকে দোষ দিলে হবে না, আমরা যারা সাধারণ যারা অভিভাবকরা রয়েছেন বা যারা পড়ুয়ারা রয়েছেন, তাদেরও কি কোথাও গিয়ে একটু সচেতন হওয়া উচিত এই সমস্ত বিষয়ে? অবশ্যই, কারণ আমরা যে ওয়ার্ল্ডে বাস করছি, যে কনজিউমারাইজড ওয়ার্ল্ড, এখন টাকা পয়সাটা তাদের কাছে বিষয় নয়। তারা চাইছে তার সন্তান যেন ও নিট পাস করে, মেধার জন্য নয়। তারা যে কোশ্চেন বিক্রি হচ্ছে, যে কোচিং সেন্টার গুলো হচ্ছে, সেখানে এখানে আরেকটা কথা বলে দেওয়া দরকার, যারা কোশ্চেন তৈরি করছেন তাদেরও ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনা দরকার, যে না এমন পদ্ধতি এবং ফুল প্রুফ পদ্ধতি, যেখানে কোচিং সেন্টারে বা অন্যান্য জায়গায় হোক, বেসিক কোয়েশ্চেনের মাধ্যমে, যেখানে তার মেধা দিয়ে তার উত্তর লাগবে, যে হঠাৎ করে একটা প্রশ্নের, অর্থাৎ এই যে স্টাইল অফ কোয়েশ্চেন্স এবং তার আনসারিং, সেটাও পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শুধুমাত্র মেধা প্রাধান্য পাবে, অন্য কোনো ক্রাইটেরিয়া বা মানদণ্ড থাকবে না। সুকান্ত বাবু, এই যে ছবিটা আজকে উঠে আসছে, সেটার পেছনে কারণ কি তাহলে? এই যে র্যাট রেসিং, আমরা যে সকলেই যে ছুটে বেড়াচ্ছি, ইঁদুর দৌড় যেটা শুরু হয়ে গেছে, কম্পিটিশন আজকাল সমস্ত বিষয়ে, আর তার জন্যই কি আজকে সমস্ত কিছু ভেতরে ঢুকছে? দুর্নীতি হোক, এই যে আজকে যারা সাহস পাচ্ছে এই দুর্নীতিগুলো করতে, এক্ষেত্রে কি কোথাও গিয়ে আমরাই দায়ী? দুর্নীতি যদি করতে ইচ্ছে, সুজন চক্রবর্তী আমাদের বামপন্থী নেতা, তিনি সুন্দর বলেছেন, যদি দুর্নীতি করার ইচ্ছে থাকে যে কোনো ভাবে দুর্নীতি করা যেতে পারে।
এবার তো এই বিষয়টা মূল্যবোধ তো আমাদের শুধু ছাত্রছাত্রীদের মধ্যেই গঠিত থাকবে এমন নয়, শিক্ষক শিক্ষিকার মধ্যেও থাকতে হবে, এবং যারা প্রশ্নপত্র তৈরি করছে তাদের হুম সকলের মধ্যে। সেটা তো আর তুমি এক্সপেক্ট করতে পারো না তারা সেভাবে কাজ করবে। এবং সিস্টেমটা যেভাবে কাজ করছে সেখানে কিন্তু আবারও বলছি, এই যে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা কেন আসছে, কেন খুব তাড়াতাড়ি বিচার দেবার কথা আসছে, কারণ এদের বিচারটা যদি দেরি হয়, হুম এই যে নিট কেলেঙ্কারি যবে থেকে হয়েছে তারপরে কেন এত আন্দোলন হচ্ছে, কারণ তা অনেকেই রয়েছে যারা দিন আনে দিন খায়, ডেইলি ওয়েজেস, তাদের ছেলেমেয়েরাও দিয়েছে। এবার তারা কোথা থেকে এই মানে অর্থ জোগাড় করবে? হুম মানে অর্থের মাধ্যমে যদি প্রশ্নপত্র কিনে নিয়ে চাকরি পাওয়া যায়, তাহলে খুব সঠিক সহজ জায়গা বলে অনেকে মনে করে। এবং দেখবে, আমার কোনো রাজ্য নিয়ে কোনো রকম বলার কিছু নেই, কিন্তু বিহার, রাজস্থানে প্রচুর এরকম মানে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার হয়েছে, যেই নিয়ে ইতিমধ্যে খুব বিখ্যাত একজন কোচিং সেন্টারের মালিককে নিয়ে অনেক কিছু হুম হয়েছে। হুম এই হুম বিষয়গুলোকে কেন্দ্রকে দেখা উচিত যে এদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমি বলছি না কোচিং সেন্টার বন্ধ করা, হুম কিন্তু হুম কোচিং সেন্টার গুলো থেকে আদৌ কিভাবে কাজ হচ্ছে, তারা কেন এত টাকা একজন ছাত্রছাত্রীর থেকে নিচ্ছে। এবার এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর এই অ্যামেন্ডমেন্ট বিলেই রয়েছে। মানে এই বিষয়টা যদি খুব তাড়াতাড়ি বিচার হয়, এবং প্রশ্নপত্র ফাঁসের বলা হয়েছে 2 মাসের মধ্যে পুলিশ, এসটিএফ বা সিবিআই যে থাক, তাকে তদন্তটা করতে হবে যবে থেকে মামলা দায়ের হবে, এবং খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে একটা সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু তুমি দেখো, এত কিছুর পরেও যদি প্রশ্নপত্র ফাঁস হয়, হুম তার দায় কিন্তু সবসময় সরকারের উপর দিলে চলবে না। কারণ সরকার, এটাও কথা যে সরকার একটা এক্সাম কন্ডাক্ট করছে, থার্ড পার্টি রয়েছে এখানে, এখন পুরোটাই ডিজিটালাইজড বিষয়, তুমি কোনো কিছু তথ্য আটকাতে পারবে না। এবং শোনা যাচ্ছে কিছু কিছু মানে ব্ল্যাকলিস্টেড অ্যাপ রয়েছে, হুম যেগুলো ব্যবহার করলে আমরা কেউই বুঝতে পারবো না, ইভেন কোনো জায়গায় তার কোনো তথ্য থাকবে না। মানে প্রযুক্তির ফাঁকও রয়েছে, এর জন্যই প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা সরকার চাইছে, এর জন্যই এই যে কমিটিটা গঠন করা হয়েছে। প্রাক্তন মানে আইবির কর্মকর্তা রয়েছে, আইআইটির অধিকর্তা রয়েছেন, লজিস্টিক বিশেষজ্ঞ রয়েছেন। এখন আশা করা যাচ্ছে এই যে ড্রব্যাকস গুলো আছে হুম হুম সেগুলো অন্তত মানে সরে যাবে। কিন্তু যে তুমি আবারও বললাম, দেখো, যন্ত্রের যন্ত্রণা কিন্তু আছে সুপ্রিম, এই যন্ত্রের যন্ত্রণা হতেই পারে যে এখান থেকে হুম। এখনকার জেনারেশন আমার মনে তোমার হয় মাথায় সৌমজিৎ কোনো কিছু একটা পাল্টা দিতে যাচ্ছে, সৌমজিৎ। স্যার স্যার এখনই একটা কথা বললেন যে যত প্রশ্ন ফাঁস হয় সবকিছুর অ্যাকাউন্টেবিলিটি সরকার নিতে পারবে না। মানছি, সেটা নিতে পারবে না, প্রশ্ন ফাঁস সরকার সম্পূর্ণভাবে ঢুকতে পারবে না। কিন্তু আপনারা একটা জিনিস দেখুন, ইউপিএসসির প্রশ্ন আজ অব্দি ফাঁস হয়নি। তার কারণটা হয়েছে ইউপিএসসির যে কন্ডাক্টিং বডি, সেখানে সমস্ত কর্মীরাই একদম আমাদের সরকারি কর্মী, স্থায়ী কর্মী। এনটিএতে 124 জন আউটসোর্সড কর্মী। এখন 124 জন আউটসোর্সড কর্মীকে দিয়ে একটা ফেয়ার এক্সাম কন্ডাক্ট করানো, আমি মনে করতে পারি না যে সেটা সম্ভব হতে পারে। সুকান্ত বাবু। হ্যাঁ, একদমই ও ঠিকই বলেছে। দেখো, হুম আউটসোর্সিং করে যে যদি তুমি এরকম চুক্তিভিত্তিক কর্মী রাখো, তাদের কিন্তু অতটা বেশি অ্যাকাউন্টেবিলিটি থাকবে না হুম সুপ্রীতি, হুম তাদের কাছে হুম তুমি চাইতেও পারবে না হুম অ্যাকাউন্টেবিলিটি। এবার এই যে যে বিষয়গুলো ও বলছে, একদম সত্যি কথা বলছে। হুম এই জায়গাগুলোতেও সরকারকে দেখতে হবে, কারণ প্রশ্নপত্র ফাঁস হওয়াটা একদম মানে সাধারণ ব্যাপার না। প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু এই আন্দোলনটা সীমিত হয়েছে, একদম ঠিক। কিন্তু আমি আবারও বলছি, এই টাস্ক ফোর্স গঠন করে যেন এক সুন্দরভাবে নিট পরীক্ষা দেওয়া যায়, সেই চেষ্টা যেমন সরকারকে করতে হবে, তার পাশাপাশি এটাও করতে হবে জনমানুষে আরো বেশি করে সচেতনতা। মানে যারা যারা এই জায়গাগুলোতে রয়েছে, যেমন প্যারেন্টসরা রয়েছে, তাদের সঙ্গে অন্তত কোনোভাবে যদি যোগাযোগ করা যায়, যোগাযোগ মানে সেটা স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলেও অন্তত এই নৈতিক মূল্যবোধটা তাদের মধ্যে দেওয়া যাবে। মানে আজকে এটা কিন্তু ঘটনা যে কেউ চাইলে দুর্নীতি করতেই পারে, ফাঁক, প্রযুক্তির ফাঁক রয়েছে। কিন্তু ওই যে বললাম, যদি এই কমিটি শুধু রাখলে চলবে না, তার সঙ্গে
মনিটরিং একটা বিষয় কিন্তু থাকতে হবে, ক্লোজ মনিটরিং করতে হবে। এবং আমি এটাও চাই না যে বিমান বাহিনী দিয়ে প্রশ্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। ধরো বন্যা, ভূমিকম্প, ন্যাচারাল ক্যালামিটিতে যেতে পারে, সরকার অন্তত এই বিষয়টা ঠিক করুক যে বিমান দিয়ে আমার কেন প্রয়োজন হবে, কেন সিআরপিএফ বিএসএফ পাহারা দেবে। এই জায়গাতে আমার মনে হয় ভাবনা চিন্তার অবকাশ রয়েছে। এই যুগে এসে যখন আমরা মানে এরা অফ ডিজিটালাইজেশনের জায়গায় রয়েছি, সেখানে থেকে এই যে প্রশ্ন ফাঁস সেটাকে রোখা যাচ্ছে না, এটা কিন্তু মানে একদম কথাটা মেনে নিতে পারবে না এই জেনারেশনে। আরেকটা ঘটনা সুপ্রীতি শেষ করব, হুম। যারা আজকে এই নিটের প্রশ্নপত্রের ফাঁস হওয়ার জন্য মারা গিয়েছে, যে ছোট ছোট বাচ্চারা, হুম। তাদের পরিবারকে আমরা কি জবাব দেবো, সেটা কথাও কিন্তু আমাদের সকলকে ভাবতে হবে। এই ভাবনা থেকেও আসতে হবে যে আজকে এদের কিন্তু মানে একটা ভালো জীবন হতো, সেটা কিন্তু আমরা দিতে পারলাম না আমাদের নিজস্ব গাফিলতি, নিজস্ব সমস্যার জন্য। তবে এবার আশা করা যাচ্ছে এই যেটা কমিটি হয়েছে তারাই করুক, কোনো ফাস্ট ট্র্যাক কোর্ট আমরা চাইছি না, আর প্রশ্নপত্র ফাঁস চাইছি না। তাহলে মানুষের বিশ্বাস, ছাত্রছাত্রীদের বিশ্বাসটা আবার ফিরে আসুক, এটা আমি বারবার বলবো। সুপ্রিত, বেশ, আমি যাব আবারও বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন শিক্ষাবিদ। বিশ্বজিৎ বাবু, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এবং তিনি নিজে লিখেওছেন যে যুব শক্তি হলো দেশের আসল শক্তি, তিনি উল্লেখ করেছেন। এই আবহে প্রধানমন্ত্রীর এই ফাস্ট ট্র্যাক গঠন, সঙ্গে হচ্ছে বিল পেশ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অবশ্যই। আসলে আমি একটু এখানে বলতে চাই, সবাই বলে যে আরএসএস এর এখানে আরএসএস এরও কিছু রোল থাকে এখানে, সেই জন্য আমি বলতে চাই এখানে আগরতলায় এসেছিলেন সরসংঘ চালক মোহন ভাগবতজি 5-6 বছর আগে। তখন উনি নাগরিক সমাজ এবং মিডিয়ার সাথে ইন্টারাকশন, আমিও ছিলাম ওই জায়গাটাতে। তো আমি ওইখানে প্রসঙ্গ উঠেছিল যে যুব সমাজের একটু ওটা কন্ট্রোলে যাচ্ছে না, ডিসিপ্লিন না, অনেক কিছু। তখন উনি কিন্তু যুব সমাজের হয়ে সওয়াল করেছিলেন, বলেছিলেন যে ওদেরকে বুঝতে হবে। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, মানে এই যে আরএসএস এর সর্বোচ্চ পদাধিকারী উনি কিন্তু যুবশক্তির উপরে অনেক বেশি আশাবাদী এবং ওনাদের উপরে অনেক বেশি কনসিডারি, এবং আশা করি এটার প্রতিফলন আমরা এই যে সরকারের বিভিন্ন পদক্ষেপেও দেখতে পাবো। হ্যাঁ, এটা এবং অলরেডি দেখতে পাচ্ছিও বলা যেতে পারে। যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, অ্যাকচুয়ালি তো এটার জন্য সিস্টেম তো হচ্ছে সিস্টেম এবং প্রসেসের এটার জন্য দায়ী। ঠিক আছে, মন্ত্রী জেনারেস ভাবে উনি পদত্যাগ করেছেন, এটা ইস্যু আছে। আরেকটা ইস্যু আমি এখানে বলতে চাইবো এখানে, যে এই যে বিভিন্ন সময় উঠে আসছে যে এই যে বিভিন্ন ছাত্র আত্মহত্যা করেছে। আমার মনে হয় এই বিষয়টা খুব মানে ভালোভাবে খতিয়ে দেখা দরকার যে কারা আত্মহত্যা করেছে। কারণ একটা নিট এক্সাম হওয়ার পরে এটা একটা হ্যারাসমেন্ট, নো ডাউট, কিন্তু এটা আত্মহত্যা অবধি কেন যাবে? এটার ভিতরে এরকম কেস নেই তো যে যারা কেউ যে কোনো পয়সা দিয়ে কারো কোচিং ইনস্টিটিউটে ভালো রকম পয়সা দিয়ে ওইখান থেকে কিছু একটা কালেকশন করেছে তারপর আত্মহত্যা? এটাও খতিয়ে দেখার দরকার আছে, কারণ অনেক টাকার বিষয় এখানে। এবং সেই সঙ্গে কোচিং ইনস্টিটিউটের পুরো যে ফাংশনিং, সেই সঙ্গে কিছু প্যারেন্টের ফাংশনিং, যেটা আরও অন্য বক্তারা উঠিয়ে আনছে, এগুলো সম্পর্কে খুব মনিটরিং রাখার দরকার আছে যে কিভাবে কি হচ্ছে, কোথায় হচ্ছে। এটা এটা একটা মানে এই বিষয়গুলো ওরা আমরা যারা প্যারেন্ট, সরকারকে আমরা দোষ দিতে পারবো, কিন্তু আমরা যারা প্যারেন্টরা আছি বা ধরুন আমাদের যে কোচিং ইনস্টিটিউট আছে, ওনাদের থেকে আমরা পয়সা দিয়ে কেনার যে একটা ইন্টেনশন আছে, যে এই ইন্টেনশনটা কিন্তু মারাত্মক। এবং এই ইন্টেনশনটা আমি দেখেছি আমরা স্কুল লেভেল থেকে এটা আছে, টিচারের কাছে প্রাইভেট পড়ে ইয়ে করে। তো এই জন্য আমি এডুকেশনের রিফর্মের জায়গাটাতে বিশেষ জোর দেব, যাতে এই জায়গাটাতে এই যে স্কুলের টিচাররা যে প্রাইভেট টিউশন করায় স্কুলের স্টুডেন্টদেরকে, ওইখানে স্টুডেন্টদেরকে কিছু ফেসিলিটেট করা, এইসব কিছুগুলো নিয়ে শুরু থেকে আরো অনেক কিছু বিষয় নিয়ে এগুলো দেখার বিষয় আছে আমার মনে হয়। তাহলে এই যে যারা কোচিং মাফিয়া, ওভারঅল জিনিসটা হচ্ছে কি,
আমরা যদি কোচিং মাফিয়া বলি, তাদের বিরুদ্ধে বিশেষ কি কোনো পরিকল্পনা আনা উচিত আগামী দিনে? কারণ আজকে যে কোনো মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, কিন্তু তারপরও এই পরীক্ষা কেলেঙ্কারিকে কেন্দ্র করে যা যা ঘটে গেছে, যে মৃত্যুগুলো সামনে এসেছে, এর পেছনে তদন্ত এবং কেন হয়েছে, তার সাথে আগামী দিনে কোচিং বিভিন্ন রকমের যেগুলো রয়েছে, মাফিয়া যারা চক্র চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কি কোনো বিশেষ পদক্ষেপ হওয়া উচিত বলে মনে হয়? অবশ্যই দরকার আছে। কোচিং ইনস্টিটিউটকে এখন বলা, মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে কোচিং ইনস্টিটিউটের একটা বড় রোল আছে এই প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে। শুধু এটা না, আগেও আমরা আরও 8-10 বছর আগে থেকেও, 15 বছর আগে থেকেও দেখেছি, মানে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট নির্দিষ্ট রুমে বসে স্পেশাল নাম্বার পাওয়া যায়। মানে কোচিং ইনস্টিটিউট এই ধরনের যে খারাপ প্র্যাকটিসের একটা একটা মানে একটা সেন্টার পয়েন্ট হিসাবে অনেকেই এটাকে কিন্তু আইডেন্টিফাই করেছেন, বলেছেন এটাকে, এবং প্যারেন্টদের কাছ থেকে এটা জানা গেছে এটা। সুতরাং প্রত্যেকটা কোচিং ইনস্টিটিউটের রেজিস্ট্রেশন, এবং শুধু রেজিস্ট্রেশন না, ওরা কি ফি নিচ্ছে স্পেশাল কোচিংয়ের নামে, ওরা কি করছে, এই পুরো বিষয়টাকে একদম মনিটরিং এর ভিতরে রাখার দরকার আছে আমার মনে হয়। এটা তাহলে এটা একটা প্রাইম এরিয়া, যেটার মানে এই প্রশ্নপত্র ফাঁসের একটা একটা মানে কিংপিন হিসেবে বলা যেতে পারে। বেশ, আমি আবারও আলোচনায় ফিরবো, সময় হয়ে গেছে আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাব আলোচনার মধ্যে, এবং যে আলোচনা আমাদের চলছে, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট যে বিল ইতিমধ্যে এসেছে, সেই বিলে ইতিমধ্যেই কি ভাবছে পড়ুয়া ছাত্র সমাজ, এবং এই বিল কি শুধুমাত্র নিটের ক্ষেত্রে নাকি অন্যান্য যে সমস্ত প্রবেশিকাগুলো রয়েছে সর্বভারতীয় স্তরে সেই সমস্ত ক্ষেত্রেই আস্থা এবং ভরসা রাখতে পারবে? আমি আবারও একটু সমজিতের কাছে যাব। সমজিৎ, দেখুন, যে কোনো মৃত্যুই খুবই হচ্ছে বেদনাদায়ক। নিটের এই এক্সামের প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য প্রায় 20 জন ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে, মানে তারা সুসাইড কমিট করেছে। কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীদের কি হবে যারা প্রায় জেনারেশন টু জেনারেশন ধরে আমাদের রিজার্ভেশনের জন্য বিভিন্নভাবে তারা সমাজের চোখে ফেলিয়ার গণ্য হচ্ছে। আর্টিকেল 332 অনুসারে প্রতি 10 বছর পর একটা রিফর্ম হওয়ার কথা ছিল, সেটা হয়নি। ঠিক আছে, সেটা আলাদা বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে এমন ছাত্রছাত্রীদের মধ্যে বিক্ষোভ হওয়ার কারণটা কি? প্রতি বছর প্রায় 22 থেকে 24 লাখ ছাত্রছাত্রী নিটের পরীক্ষা দেয়, তার মধ্যে সিলেক্ট হয় 1 লাখ, এবং সেই 1 লাখের মধ্যেও 50,000 সরকারি সিট আর বাকি 50,000 বেসরকারি সিট। তো আমাদের টোটাল ভারতের জনসংখ্যা প্রায় আজকে 150 কোটি, সেখানে দাঁড়িয়ে মাত্র প্রতি বছর 50,000 সিলেক্ট হচ্ছে, 50,000 ডাক্তার প্রডিউস হচ্ছে। সেটার জন্য মনে হয় না যে আমাদের ভারতের স্বাস্থ্যের ব্যবস্থার প্রতি খুব একটা আমাদের সেটা জাস্টিস দাঁড়াবে। এখানে সরকারের হয় এই সমস্ত জিনিসগুলো থেকে মানে রক্ষা করার জন্য সরকার আমাদের মেডিকেল সিট বাড়াতে পারে। তা যদি না করে তাহলে একটা কাজ করতে পারে, ডিউতে যেটা হয়, দিল্লি ইউনিভার্সিটিতে 2টো শিফটে যেমন আমাদের পড়ুয়াদের পড়াশোনা করানো হয়, ঠিক তেমনি নিটের এই ছাত্রছাত্রীদের যারা উত্তীর্ণ হবে, এমবিবিএস স্টুডেন্টদের 2টি শিফটে পড়ানো হোক, তাতে আমাদের সিটের সংখ্যা অটোমেটিকলি দ্বিগুণ হয়ে যাবে, এবং একটি ভ্যাকেন্ট তৈরি হবে যেখানে আপনারা ফ্যাকাল্টি নিতে সিলেবাস বেস করে অন্য কোনো আমরা সরকারি এক্সাম দিতে পারি না। আমরা 3 বছর 4 বছর আমরা পরিশ্রম করে যাই, তারপরেও এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যার জন্য আমরা উত্তীর্ণ হতে পারি না, এবং আমাদের সেম এজের ছাত্রছাত্রী হয়তো গ্রাজুয়েশন করে এসএসসি বা অন্যান্য এক্সামের প্রিপারেশন নিচ্ছে। আমরা বলি যে 12 পাস করে বিভিন্ন এক্সাম রয়েছে, কিন্তু সেগুলো এক্সাম একটাও নিটের সিলেবাসে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বেস একটাও এক্সাম না, প্রত্যেকটাতে ম্যাথমেটিক্স আছে, প্রত্যেকটাতে রিজনিং রয়েছে, প্রত্যেকটাতে জিএস রয়েছে। আমরা যারা পিসিবি স্টুডেন্ট তাদের জন্য একটা বড় ড্রব্যাক এটা। কোথাও গিয়ে সমজিতের মনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমি একটু যাব, বিশ্বজিৎ স্যার রয়েছেন আমার সাথে, বিশ্বজিৎ স্যারের কাছে একটু যাব। বিশ্বজিৎ স্যার, যে ছবিটা আজকে ধরা পড়ছে, আজকে যে আন্দোলন, আজকে যে স্টুডেন্ট বা ছাত্র সমাজ যেভাবে পথে নেমেছিল, যেভাবে তারা গর্জে উঠেছিল, তারপরে এই যে সংস্কারটা, কোথাও গিয়ে তাহলে এটা ভালো হলো? আগামী দিনে একটা নতুন সংস্কার, নতুন একটা পথ কি খুলে গেল? একটা সম্ভাবনা তৈরি হবে এবং সরকারের সদিচ্ছার একটা প্রকাশ হবে যে এই যে সর্বভারতীয় ক্ষেত্রের যে প্রবেশিকা পরীক্ষাগুলো আছে, শুধু নিট নয়, বিভিন্ন ক্ষেত্রে, এবং সেখানে যাতে দুর্নীতি মুক্ত একটা পরীক্ষা নেওয়া যায়,
ট্রান্সপারেন্ট একটা সিস্টেম হয় এবং সিকিউরিটির ক্ষেত্রে ফুল প্রুফ একটা সিস্টেম হয়, এবং একই সঙ্গে যারা এর সঙ্গে যুক্ত থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেটা ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে। এই যে অনেকগুলো জিনিসগুলোকে এনশিওর করা, যে ছাত্র সমাজ বারবার বলছে যে না তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, এই যে তাদের যে মানসিকতা, সেই মানসিকতার পরিবর্তন নতুন বিল করতে পারবে। এবং নতুন বিল যদি প্রপারলি এক্সিকিউটেড হয়, কালকে নতুন বিল হয়তো পাস হয়ে যাবে পার্লামেন্টে, এবং এটা যখনই এক্সিকিউটেড হবে তখন এই যে এত সংশয় রয়েছে যারা পরীক্ষার্থী তাদের মধ্যে, বা যারা আগামী দিন পরীক্ষা দেবে তাদের মধ্যে, সেই সংশয়গুলো দূর হবে। কিন্তু সম্পূর্ণ দূর হবে না, তাদের মনে একটা প্রশ্ন থাকবে যে এই বিলটা হলো, তার এক্সিকিউশনটা কিভাবে সম্ভব হবে। কারণ এই বিলটা তাদের মানসিকতা পরিবর্তনের, তাদের আত্মবিশ্বাস তৈরি করার একটা প্রক্রিয়া। সুতরাং একই সঙ্গে যে কোচিং সেন্টার গুলোর কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে, এবং মনিটর করার মতো একটা ব্যবস্থা করতে হবে, যাতে আগামী দিনে ছাত্রছাত্রীরা নিশ্চিন্তে তার মেধার উপর ভিত্তি করে পরীক্ষা দিয়ে এবং দুর্নীতি মুক্ত একটা ব্যবস্থার ভিতর দিয়ে, শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে তারা তাদের মেধা প্রমাণ করে মেডিকেলের মতো পেশায় আসতে পারে, পড়াশুনো করতে পারে। সেটার দিকেই তাকিয়ে আছে এই যুব সমাজ, এবং তাদের দৃষ্টিভঙ্গি সদর্থক, একই সঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গিও সদর্থক। বেশ, আমার সময়ও যেহেতু শেষ হয়ে আসছে, আমি একেবারে লাস্ট উত্তর নেবো। একদিকে সুকান্ত বাবু রয়েছেন এবং অন্যদিকে আরো এক বিশ্বজিৎ বাবু রয়েছেন। সুকান্ত বাবু। বিষয় যে দেখো, এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বা যারা যুক্ত থাক না কেন, যেই যুক্ত থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কিন্তু এই আইনটা আনা হচ্ছে সংশোধন, যাতে কিন্তু 10 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 10 কোটি টাকা জরিমানা। এবার সেটা দেখেও অনেকে ভয় পাবে না, কারণ আমি যেটুকু আমরা খবর পেয়েছি, ভুল হতে পারে, এই প্রশ্নপত্র 5 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছিল যারা প্রশ্ন সেট করেছিল, এবং যারা সেটা আবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে 30 লাখ দিয়েও বিক্রি করা হচ্ছে। মানে টাকাটা বড় বিষয় নয়, কোথাও গিয়ে মানে যারা কিনছেন তাদের মোটামুটি এটা ধারণা যে কিনে আমার ছেলে বা মেয়েকে আমি চাকরি দেবো। তবে আমাদের সঙ্গে যে ছাত্রটি ছিল বা যে ভাইটি ছিল, তার দাবিগুলো কিন্তু যুক্তিযুক্ত, কারণ সে যে বলল সেটা কিন্তু ঘটনা আমাদের জনসংখ্যা অনুযায়ী আরো বেশি সৌম্যজিৎ করে। এখনো রয়েছে আমাদের সাথে। সৌম্যজিতের কথাগুলো একদম ঠিক, আমরা আরো বেশি ডাক্তারের তো প্রয়োজন রয়েছে, এবং আমার মনে হয় যে এই জায়গাতে আরো বেশি করে মেধাবী ছেলে মেয়েদের আরো যুক্ত করা, তাহলে কি হবে, ছেলেমেয়েরা বাইরে চলে যাবে না। এবং এদের যে দাবিগুলো আমি শুনছিলাম, সৌম্যজিৎ একদম সঠিক দাবি, আমার মনে হয় সরকারও এই নিয়ে ভাববে, এবং যে টাস্ক ফোর্স গঠন হয়েছে তারা হয়তো এটা নিয়ে ভাববেন, কারণ এখানে আমার মনে হয় শিক্ষা সচিবও রয়েছেন একজন, সুতরাং তিনি হয়তো এই বিষয়টা নিয়ে ভাববেন। এবং এটা দেখো, একটা সুদূর প্রসারী ফল কিন্তু রয়েছে। আজকের যে টাস্ক ফোর্স সেটা যদি সঠিকভাবে কাজ করে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে যদি দ্রুত সমাধান হয়, এরকম প্রশ্নপত্র ফাঁসে। কিন্তু আমি আবারও বলছি, যতদিন না ব্যাঙের ছাতার মতো যে কোচিং সেন্টার তৈরি হয়েছে, তাতে করে যেভাবে ছাত্রছাত্রীদের শুধুমাত্র পণ্য হিসেবে দেখা হচ্ছে, সেটা বন্ধ না হচ্ছে। কারণ তারা যেটা মানে কি করছে, তারা কিন্তু প্রমিস করে বসছে যে আপনারা আমার কোচিং সেন্টারে আসুন, আমরা এই পরিষেবা দেব। তাহলে সেখান থেকেই তো দুর্নীতিটা শুরু হচ্ছে। সুতরাং এটা ডেইলি বেসিসে এনকোয়ারি প্রয়োজন পুলিশের, শুধু স্পেশাল টাস্ক ফোর্স করলে হবে না, পুলিশেরও এনকোয়ারি প্রয়োজন, এবং সর্বস্তরে এই কোচিং সেন্টারগুলির ওপর মনিটরিং করা প্রয়োজন। এবং যে দালালরা রয়েছেন, এবং এটা মাথায় রাখবে, স্টেশন থেকে নামার পর বহু রাজ্যে বিভিন্ন ব্রোকার তারা এই কোচিং সেন্টার গুলোতে নিয়ে যায়, স্টেশন, বাস স্ট্যান্ড, তাদেরকে জায়গাটা বন্ধ করা। এবং থার্ড পার্টি রয়েছে, এবং একটু আগে সৌম্যজিৎ যেটা বললো, বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে আউটসোর্সিং, এগুলো বন্ধ না হলে আমার মনে হয় প্রশ্নপত্র ফাঁসের এই যে কড়া অবস্থান সরকারের, সেটা অধরা থেকে যাবে। সরকার সে জায়গায় কিছু করতে পারবে না। আমি আবারও বলছি, সরকার একা কিছু করতে পারবে না। সার্বিকভাবে এই যে যেটা টাস্ক ফোর্স রয়েছে, তার সঙ্গে পুলিশ প্রশাসন
যারা যারা রয়েছে এর আগে সিবিআই এর মধ্যে তদন্ত করেছিল, তাদের প্রত্যেককে নিয়ে অন্তত একটা ব্লু প্রিন্ট করা দরকার, যে ব্লু প্রিন্টের মাধ্যমে এদেরকে একদম সমূলে উৎপাটিত করতে হবে। এবং তার জন্য সরকার যেমন কনসাস, আমরাও শিক্ষকরা যারা রয়েছে তাদের দায়িত্ব নিতে হবে, এবং সৌম্যজিতের দাবিগুলো কিন্তু যুক্তিযুক্ত, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আবারও কিছু বলতে চাইছে সৌম্যজিৎ? দেখুন, ধর্মেন্দ্র প্রধান স্যারই ছিলেন প্রথম যিনি চিটিং রুখতে আমাদের জন্য প্রথম অ্যাক্ট এনেছিলেন। ধর্মেন্দ্র প্রধান স্যারই ছিলেন প্রথম যিনি নিটের প্রশ্ন ফাঁস হওয়া জানার কিছুদিন পরের মধ্যেই নিটটাকে ক্যান্সেল করে রিনিটের ঘোষণা করেছিলেন। এর আগে একবার হয়েছিল 2015 খ্রিস্টাব্দে, যেটা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু আমরা তাও তো দেখলাম যে নিটের যে প্রশ্ন বানাচ্ছে, ফিজিক্সের প্রশ্ন যিনি সেট করছেন, তিনি প্রশ্নটা হচ্ছে বিক্রি করছেন 5 লাখ টাকাতে। এখন নতুন বিল আনা হলো, কিন্তু এখানে আমাদের মনে তো একটা সংশয় থাকবেই, ছাত্র হিসাবে একটা সংশয় তো থাকবেই যে আরবার যদি সেটা হয়, আবার যদি আমরা সেটা কেউ সুসাইড কমিট করে, আমাদের এই ঘটনার পরে তো ডিমোটিভেশন হওয়াটা খুবই স্বাভাবিক। তাই সবকিছু তো আমাদের অ্যাকাউন্টেবিলিটি সরকারও যেমন নিতে পারবে না, ঠিক তেমনি সবকিছুর দায় আমরা কোচিং ইনস্টিটিউটের ঘাড়ে চাপাতেও পারবো না। না, সেই জন্যই আজকে যেটা উঠে আসছে যে সকলকে যৌথভাবে এটার প্রতি সদর্থক হতে হবে। বিশ্বজিৎ বাবু, একেবারে শেষ উত্তর নেব। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা বিষয় আমি এখানে একটা বিষয় এখানে হচ্ছে কি, আন্দোলন নিয়ে আমি একটু সামান্য একটু বলছি যে আন্দোলনের একটা সাইড যেটা আমরা দেখেছি যে আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন জেনুইন গ্রাউন্ডে, এটাকে অনেকে বলতে পারে যে এটা সরকার সারেন্ডার করেছে, কিন্তু এটা একটা মাধ্যমে সরকার একটা মেসেজ দিয়েছে যে আমরা স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে মানে আমরা সিরিয়াস এবং আমরা এটা প্রায়োরিটিতে আছে। সেই সঙ্গে কমিটি গঠন থেকে শুরু করে সব জায়গাতে পজিটিভ ভাইব্রেশন। কিন্তু এটার সঙ্গে আরেকটা বিষয় আমাদের সবার বিশেষ করে চিন্তার বিষয় আছে, যেভাবে এটার ভিতরে আন্দোলনের পরবর্তী সময়টাতে লাস্টের দিকটাতে যেভাবে এটাতে মাফিয়া যুক্ত হয়েছে, যেভাবে বিদেশ থেকে খাবার এসছে, যেভাবে আমাদের টিনেজ যে ছোট ছোট যে মেয়েদের এবং ছেলেদের অঙ্গভঙ্গি, ভাষা, বিভিন্ন রকমের স্লোগান, সেনাবাহিনীকে আক্রমণ করা, এই জায়গাটা নিয়ে আমাদের সবাই, আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে প্যারেন্ট থেকে শুরু করে সবারই একটা চিন্তার ব্যাপার আছে যে এইভাবে স্টুডেন্টদেরকে ইউটিলাইজ করে একটা সেকশন কতটুকু যেতে পারে এবং কারা যাচ্ছে এবং তাদের ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে। শুধু সাংবাদিকদের যেভাবে অ্যাটাক করা হয়েছে এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার ব্যাপার আছে, এবং এটা প্যারেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত নাগরিক সমাজ সবারই এটার থেকে মানে নেওয়ার বিষয় আছে যে শুধু রাজনীতির স্বার্থে বা ধরুন কারোর আধার স্বার্থ চরিতার্থ করার জন্য ছাত্রদেরকে ইউটিলাইজ করার যে একটা টেন্ডেন্সি আছে, এটা সম্পর্কে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে এবং সরকারকেও সতর্ক থাকতে হবে। সেরকম ভাবে আইবি রিপোর্ট কোথায় কি হচ্ছে এগুলো সব নিয়ে আমার মনে হয় একটা চিন্তার বিষয় আছে এটা নেওয়া একাডেমিকের বাইরে। হ্যাঁ, আর একাডেমিক নিয়ে সরকার যেটা করছেন এটাতে আমি অবশ্যই আরেকটা কথা বলবো যে এখানে যে আমাদের যে সিস্টেম রয়ে গেছে, এই সিস্টেমের ভিতরে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জায়গাটাতে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে এবং স্পেশালি ডেভেলপড ম্যান পাওয়ার যাতে এই কাজের সাথে যুক্ত থাকে, এবং বিশেষ করে প্রশ্নপত্র রিলেটেড ম্যাটারগুলোতে যেরকম আমরা বাজেটের সময় যেটা আমরা দেখি যে যারা 15-20 দিন ধরে, যারা মনে আছে 1 মাস অবধি যারা বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, ওরা অর্থমন্ত্রক থেকে বাইরেতে যেতে পারেন না, ওইখানেই ওদের খাওয়া দাওয়া সবকিছু, এরকম জাতীয় কিছু একটা চিন্তা করা যেতে পারে। এতটুকু আমার সাজেশন থাকবে। আচ্ছা, আমাদের সময় যেহেতু শেষ বিশ্বজিৎ বাবু, আমি তাই একটু থামাতেই হবে আপনাকে, এবং আমি চারজনকেই ধন্যবাদ জানাবো। আজকে যে আলোচনা আমাদের ছিল, এই আলোচনায় ছিল পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং তার সাথে নিটের যে কাণ্ড, নিটের যে কেলেঙ্কারি, সেই জায়গাতে দাঁড়িয়ে সংস্কার যেরকম ভাবে এসছে তার সাথে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স, একই সাথে বিশেষ বিল এবার পেশ হয়েছে। আগামীকাল হয়তো আইনে তা পরিণত হয়ে যাবে, বিল পাস হয়ে যাবে, কিন্তু আগামী দিনে শুধুমাত্র কেন্দ্র নয়, সকলকে যৌথভাবে মিলেমিশে একত্রিতভাবে যে এগিয়ে নিয়ে যেতে হবে এডুকেশন সিস্টেমকে, সেটাই আজকে উঠে আসলো আলোচনার মধ্যে। আমি আরো একবার ধন্যবাদ জানাবো চারজনকেই। আজকের মতন সাব কথা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখুন সংবাদ।